আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, এনসিপি নির্বাচনে অংশ নেবে না। যদি বর্তমান সংবিধানে নির্বাচন হয় তাহলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনের জুলাই স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জানাবো, গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ সহ ৩১ দেশের নিন্দা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক গ্রেটার ইসরায়েল মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করে ৩১ আরব ও ইসলামিক দেশ। খবর শাফাক নিউজের। এরপর জানাবো, মৃত্যুর মুখে দাঁড়িয়েও গাজার সাংবাদিকরা কাজ করছেন যেভাবে। গাজায় সাংবাদিকতা পেশা এখন যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। চলমান ইসরায়েলি হামলায় সাংবাদিকরা প্রতিদিন জীবন বাজি রেখে খবর সংগ্রহ করছেন। প্রায় ২ বছর লাগাতার যুদ্ধের মধ্যে তারা যেমন জনগণের দুর্ভোগ তুলে ধরেছেন, তেমনি নিজেরাই একই দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি, শান্তি অনেক দূরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় ৩ ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা হয়নি। আজ আলাস্কার অ্যাঙ্করেজের একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বললেন আজাদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, গণতান্ত্রিক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প নেই। জানাবো, এনসিপি নির্বাচনে অংশ নেবে না। যদি বর্তমান সংবিধানে নির্বাচন হয় তাহলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনের জুলাই স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেছেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে গণ অভ্যুত্থান করেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা ব্যবস্থা করতে চেয়েছি, কিন্তু এ সরকার আমাদের সেই কাঙ্ক্ষিত অর্জনকে বাধা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আমরা যেভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি, আমাদেরকে প্রত্যেক পদে পদে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিষয়টিকে খুবই দুঃখজনক হিসেবে মন্তব্য করেছি, কারণ কখনোই তারা আমাদের প্রকৃত ঘটনাগুলোকে সামনে আনতে দেয়নি। আমাদের প্রতিটি কাজে কিছু রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ সরাসরি বাধা প্রদান করেছে। তারা আমাদেরকে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি শিক্ষার্থীদের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে না নিয়ে যদি একটি অরাজক মার্কা নির্বাচন দেয়, তাহলে ছাত্র জনতা এই নির্বাচন মেনে নেবে না বলেও জানান তারা। গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ সহ ৩১ দেশের নিন্দা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক গ্রেটার ইসরায়েল মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে ৩১টি আরব ও ইসলামী দেশ। খবর শাফাক নিউজের। আজ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান, মিশর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া দেশগুলো এবং
আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একত্রিত হয়ে বলেছেন তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বল প্রয়োগ বা দমননীতি কোনোভাবেই মেনে নেবে না। বিবৃতিতে ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ই1 সেটেলমেন্ট প্রকল্প অনুমোদন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও সরাসরি নিন্দা জানানো হয়েছে। এসব ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার সরাসরি আঘাত বলে অভিহিত করেন তারা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের কথা উল্লেখ করে দেশগুলো জানায় দখলকৃত ভূমি জনসংখ্যাগত এবং আইনি অবস্থান পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা অবৈধ। তারা সতর্ক করে দিয়েছেন বসতি স্থাপন, ভূমি দখল, জোরপূর্বক উচ্ছেদ, শরণার্থী শিবির ধ্বংস এবং ধর্মীয় স্থানে হামলার পরিণতি ভয়াবহ হবে। গাজা প্রসঙ্গে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল, ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয় যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং স্বাধীন রাষ্ট্র অধিকার নিশ্চিত হয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে গাজায় সাংবাদিকরা কাজ করছেন কিভাবে? 2023 সাল থেকে গাজায় যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অসংখ্য সাংবাদিক প্রাণ হারিয়েছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। মাঝে মাঝেই আল জাজিরার সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিকদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা ত্রাণ সরবরাহ করতে গিয়েছে গাজায় তাদের উপরও হামলার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই রেড ক্রিসেন্টের অনেক মানুষও মারা গেছে। অবস্থায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে অনেকেই গাজায় কাজ করতে শুরু করেছে। গাজায় সাংবাদিকতার পেশা এখন যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে। চলমান ইসরায়েলি হামলায় সাংবাদিকরা প্রতিদিন জীবন বাজি রেখে খবর সংগ্রহ করছেন। প্রায় 2 বছরে লাগাতার যুদ্ধের মধ্যে তারা যেমন জনগণের দুর্ভোগ তুলে ধরেছেন, তেমনি নিজেরাই একই দুর্ভোগের শিকার হচ্ছেন। প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 238 জন সংবাদকর্মী নিহত হয়েছে এবং আরও 12 জন এখনও কারাগারে বন্দী। আহত সাংবাদিক আল লুহ জানান, একাধিকবার হামলায় গুরুতর জখম হলেও তিনি এখন কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণে তার পা ভেঙে যায়, হাতে ফ্র্যাকচার হয়, এমনকি দগ্ধ হন তিনি। এই যুদ্ধে তিনি হারিয়েছেন তার সাংবাদিক ভাই আহমেদকে। আল জাজিরার প্রতিবেদনে রামি আবু তাইমা জানিয়েছেন, বাঁচতে গিয়ে তিনি পরিবার সহ 20 বারে বেশি জায়গা বদল করেছেন। তার 1 ছেলে এবং 8 মেয়ে এখন শিবিরে। অসুখ আর অনিশ্চয়তার মধ্যে বড় হচ্ছে সহকর্মীদের মৃত্যুর খবরও প্রতিদিন শুনতে হচ্ছে তাকে। তারপরও তারা এখনো গাজার সংবাদ কাভার করে যাচ্ছেন। এ অবস্থায় তারা সেখান থেকে মুক্ত হতে চাইছেন। পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি, শান্তি অনেক দূরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় 3 ঘণ্টার বৈঠক হলেও ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা করতে সমর্থ হয়নি পুতিন। যুক্তরাষ্ট্র শুক্রবার 15 আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজের একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্প বৈঠককে ফলপ্রসূ বলেছেন, তবে স্বীকার করেছেন কয়েকটি বড় বিষয় আমরা এখনো একমত হতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। অন্যদিকে পুতিন একে শান্তির সূচনা বিন্দু হিসেবে বর্ণনা করেছেন। স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে, তবে কোন কোন বিষয় নিয়ে অগ্রগতি হয়েছে সেটি প্রকাশ করেননি দুই নেতা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের প্রশ্ন করেননি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক। ফলে পুতিনের জন্য কূটনৈতিকভাবে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও
ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বললেন। তবে যুদ্ধবিরতি বা শান্তির প্রক্রিয়া নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। জেলেনস্কি আগেই স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়ার হাতে তিনি কোনো ভূখণ্ড ছাড়বেন না। বৈঠকের দিনও ইউক্রেনে রুশ হামলায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বৈঠক থেকে যুদ্ধবিরতির ঘোষণা না আসায় ইউক্রেনে শান্তি এখন অনিশ্চিত রয়ে গেছে। সূত্র রয়টার্সের।